প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম ওসমান হাদির ঘটনা। আহ, প্রতিদিনই সকালে উঠে নিউজ দেখার চেষ্টা করি, কিন্তু আজকে ওসমান হাদির ঘটনাটা দেখলাম। ওসমান হাদির জন্য আসলে দুঃখ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু এগুলো তো আমাদের মানে জানা ঘটনা বলতে এগুলো নিয়ে বহু আলোচনা হয়েছে যে নির্বাচনে তফসিল যখনই ঘোষণা করা হবে তখনই এই ধরনের অনেক ঘটনা ঘটবে। আপনাদের নিশ্চয় মনে আছে গত 2 দিন আগে রাশেদ রাশেদ খান গণ অধিকার পরিষদের উনি এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন। উনি আসলে কোথা থেকে জানলেন একটা কিলিং মিশন হবে এবং একটা সংখ্যাও বলেছেন। তো এছাড়াও আমরা আগে থেকে শুনতে পেয়েছি যে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত এ ধরনের ঘটনা ঘটবে এবং বলা হবে যে নির্বাচনের পরিবেশ নেই। এখন সব কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব কারা? তারা ঠিকমতো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামাল দেওয়ার মতো নির্বাচনের সময় এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা প্রতিহত করার মতো পরিস্থিতি তারা ক্রিয়েট করতে পেরেছে কিনা, আইন শৃঙ্খলা নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছে কিনা। আমরা প্রতিদিনই শুনি যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা সুন্দর সুন্দর করে কথা বলেন, আবার কোথাও গিয়ে পরিবারের খবর নেন, পুলিশের পরিবারের খবর নেন, রান্নাবান্নার খবর নেন। কিন্তু এগুলো থেকেও গুরুত্বপূর্ণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কিনা, নিয়ন্ত্রণে রাখতে পারছেন কিনা। নির্বাচনের সময় উনি বলছেন যে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু তাহলে এই ধরনের ঘটনা কথা আগেই আভাস পাওয়া গেছে। তো সেই আজকে থেকে এই ধরনের ঘটনা শুরু হয়েছে। তো এক শ্রেণী আছে যে নির্বাচন বানচালের জন্য এগুলো করবে, এটা জানা কথা। কিন্তু মানুষের জীবনের উপর দিয়ে, প্রার্থীদের জীবনের উপর দিয়ে এগুলো যাবে এবং সেখানে রাষ্ট্রের অনেক দুর্বলতার কারণেই আজকের এই ওসমান হাদির ঘটনা এবং এই ধরনের আরো ঘটনা ঘটবে। এবং এই ধরনের ঘটনার আশঙ্কা করে হয়তো তারেক রহমান বাংলাদেশে আসেননি। যতই আমরা দায়ী করি না কেন তারেক রহমানকে, তারেক রহমান বাংলাদেশে না আসার পেছনের কারণ কিন্তু এইগুলোই। ওসমান হাদিকে দিয়ে শুরু, তারপরে এরপরে আর কে হবে সেটাও কিন্তু মানে আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বিভিন্ন ধরনের ইঙ্গিত আমরা পেয়েছি, এই ইঙ্গিত থেকে বোঝা যায় যে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। প্রতিদিন এক একটা ঘটনা ঘটতে থাকবে। আজকে ওসমান হাদি এবং ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহল এটাকে নিয়ে আবার রাজনীতি করছে, কেউ অন্যের উপর চাপাচ্ছে। কিন্তু আমরা তো চাই যে এটা সঠিক তদন্ত হোক, তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক আসলে ওসমান হাদির উপর কারা আক্রমণ করেছে। সেই ব্যক্তি বেরিয়ে আসলে তাহলে আমরা চক্রটার ব্যাপারে জানতে পারবো। এবং যে অভিযান, অস্ত্র উদ্ধারের অভিযান চালানো হয়েছে, সেই অস্ত্র উদ্ধার যদিও আর্মির পক্ষ থেকে বলা হয়েছে যে অধিকাংশ অস্ত্র উদ্ধার মানে 80% না 70%-এর কথা বলছিল, কিন্তু ভোতা অস্ত্র নাকি কার্যকর অস্ত্র তারা উদ্ধার করেছে সেটার ব্যাপারে কিন্তু আমরা কনফার্ম না। সো অস্ত্র যে উদ্ধার হয়নি সেই অস্ত্রগুলো কাদের হাতে আছে, কারা ব্যবহার করছে। সর্বোপরি এখন যে ওসমান হাদির উপরে আক্রমণ করেছে তাকে যদি ধরতে পারা যায় তাহলে চক্রটা সম্পর্কে জানা যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশে এই যে আইনের আওতায় আনাটা খুব কঠিন হয়ে যায় এবং আইনের আওতায় আনতে পারলেও এর পরের অগ্রসরগুলো আমরা সাধারণত অন্ধকারের মধ্যে থাকি, আমরা জানি না। তো কারাই ঘটনাগুলো ঘটিয়ে আবার কারাই ঠিকমতো সেফ সাইডে চলে যায়, সেই ঘটনাগুলো মানে উদ্ধার করা সম্ভব হয় না। সো আমরা চাই না যে নির্বাচনের আগে এই ধরনের আরো কোনো ঘটনা হোক, নির্বাচন বানচাল হোক এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট হোক। তার আগেই যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি এগুলো তদন্ত করে বের করতে পারে, আর কোনো ওসমান হাদির যাতে এরকম পরিণতি না হয় এবং দোষারোপ না করে বরং সঠিক তদন্ত করে দেখা উচিত যে এর পেছনে কারা আছে।